আমার টোনা বাবার কি হয়েছে? এই পোড়া কপালি, তুই আমার ছেলের কি করেছিস? মা, আমি কিছুই করিনি মা। আমরা ডাক্তারের কাছে যাচ্ছিলাম, আর তখনই একটা গাড়ি এসে আমাদের ধাক্কা মারে। আর টোনা মারা যায় মা, আর টোনা মারা যায়। পোড়া কপালি, তুই ইচ্ছে করে আমার ছেলেটাকে মেরে আহ, আমার আমার বুকে ব্যথা করছে। মিনু ছেলে সব সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে। মা, মা, আপনার কি হয়ে গেল মা? মা, কথা বলুন মা, কথা বলুন। পোড়া কপালি, তুই তোর ওই নোংরা হাতে আমাকে একদম স্পর্শ করবি না। তুই আমার ছেলেকে খেয়েছিস, আমাকেও খাচ্ছিস। আমি তোকে অভিশাপ দিলাম, তোর পেটের ছানাও মারা যাবে। এই বলে মিনু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর টুনি চিৎকার করে কাঁদতে থাকে। সৃষ্টিকর্তা, তুমি আমার সাথে এত নিষ্ঠুর কেন হলে? আমার জীবন থেকে স্বামী শাশুড়ি দুজনকে কেন কেড়ে নিলে? এখন আমি কি নিয়ে বেঁচে থাকবো? তার উপর আবার আমার শাশুড়িও আমাকে অভিশাপ দিয়ে চলে গেল। হে সৃষ্টিকর্তা, আমার সহায় হও। টনি খুব জোরে জোরে কান্না করে, আর টনির চিৎকার শুনে জঙ্গলের সব পাখিরা চলে আসে। আহারে, এভাবে মা ছেলেটা মারা গেল? মারা যায়নি গো, আমার তো মনে হচ্ছে এই টনি আর তার পেটের ছানা মিলে এদের দুজনকে খেয়েছে। এই অপায়াকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ রে সখী, তুই একদম ঠিক কথাই বলেছিস। এই দুটো লাশে সৎকার করানো হোক, আর টনিকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হোক। না না, তোমরা আমার সাথে এমন অন্যায় করো না। আমি যে গর্ভবতী, তোমরা আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমাকে তাড়িয়ে দিও না। চুপ, তোর মুখে এসব একদম মানায় না। যা, বেরিয়ে যা বলছি, এখনই বেরিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ তখন আমি চলে যাব। তবে আমার স্বামীর শেষ কৃত্যটুকু আমাকে দেখে যেতে দাও, আমাকে দেখে যেতে দাও। তোর এই অপয়া চোখে আর দেখা যাবে না। তুই চলে যা এক্ষুনি, না হলে আমরা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তোমরা এত নিষ্ঠুর হইও না গো, এত নিষ্ঠুর হইও না। একটু দয়া করো আমার উপর, একটু দয়া করো। কেউই চোরের উপর দয়া করে না। অসহায় টুনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রাতও হয়ে আসে, আর টুনি একটা ঝোপের আড়ালে গিয়ে বসে পড়ে। আমার শাশুড়ি মা তো আমাকে অভিশাপ দিয়েছে, তাহলে কি আমার সেই অভিশাপ লেগে যাবে? আমার পেটের ছানাও কি মারা যাবে? না, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। এমন সময় টুনি কারো মন্ত্র পড়ার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে আশেপাশে কোথাও তান্ত্রিক বাবা আছে। আমি শুনেছি তান্ত্রিক বাবারা অসাধ্যকে সাধন করতে পারে। আমাকে এক্ষুনি তান্ত্রিক বাবাকে খুঁজে বের করতে হবে। এরপর টুনি আশেপাশে খুঁজতে থাকে, আর তখনই তান্ত্রিককে দেখতে পায়। বাবা, আপনি আমাকে সাহায্য করুন বাবা, আপনি আমাকে সাহায্য করুন। এরপর টুনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তান্ত্রিককে খুলে বলে। এই নে মন্ত্রভূত ফল, এটা তুই এক্ষুনি খেয়ে নে। এতে করেই তোর সন্তানের আর কোনো সমস্যা থাকবে না। টুনি তাড়াতাড়ি তান্ত্রিকের দেয়া ফলটা খেয়ে নেয়, আর তারপর সেখান থেকে চলে যায়। যাক, আমি আমার ডিমটা ভালোই ভালো দিতে পেরেছি। আমি এবার এই ডিম ছেড়ে কোথাও যাব না। আমি রাত দিন তা দিব ডিমে। এরপর টনি তার নাও খাওয়া সব বাদ দিয়ে সারা দিন ডিমে তা দিতে থাকে, আর ডিমে তা দিতে দিতে অনেকগুলো দিন কেটে যায়। এরই মধ্যে টনির ডিম ফুটে ছানাও বেরিয়ে পড়ে, কিন্তু সেই ছানা দেখতে কুচকুচে কালো হয়। আমি আমার সন্তানকে দেখতে পেরেছি। এবার আমার মৃত্যু হলেও আমার কোনো আফসোস থাকবে না, কোনো আফসোস থাকবে না। টুনি না খেয়ে তা দেওয়ার কারণে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর এক পর্যায়ে টুনি মারা যায়। মা, আমার খিদে পেয়েছে মা, আমাকে তুমি খেতে দাও না।
ও মা, কথা বলো না মা। ছোট্ট টুকি তার মায়ের লাশের পাশে বসে কান্না করতে থাকে। এদিকে আকাশও ঘন কালো মেঘে ছেয়ে আসে, আর এক পর্যায়ে বৃষ্টিও পড়তে শুরু করে। দেখ দেখ, এই অপায়ে মারা গিয়েছে, আর একটা কালো পেতনিকেও জন্ম দিয়ে গিয়েছে। এই আকাশে খুব মেঘ জমেছে, বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। চল তাড়াতাড়ি ঘরে চল সবাই। এরপর পাখিরাও দ্রুত উড়ে নিজেদের বাড়িতে ফিরে যায়। এদিকে টুকি মায়ের লাশের পাশে বসে কান্না করতে থাকে, আর বৃষ্টির কারণে টুকি ঠনঠন করে কাঁপতে থাকে। তখনই সেখানে মুন্নি চলে আসে। আরে আরে, এটা তো টুনি দিদি, কিন্তু এভাবে পড়ে আছে। এ কি, টুনি দিদি তো মারা গিয়েছে। আমার মা কোনো কথাও বলছে না, আর আমাকে খেতেও দিচ্ছে না। না রে, তোর মা যে আর কোনোদিন কথা বলবে না। তুই যে আজ থেকে এতিম কন্যা হয়ে গেলি। মুন্নি টুকিকে বুকে জড়িয়ে নেয়, আর টুকির মুখটা দেখে মুন্নির ভীষণ মায়া হয়। শোন রে মা, তুই আর কাঁদিস না, তোর মতো এতিম কন্যার মা আমি। টুকি মুন্নির দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে কাঁদতে থাকে। এরপর মুন্নি টুকিকে নিজের বাড়িতে নিয়ে যায়, আর টুকির যত্ন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। একদিন জঙ্গলে সবাই মুন্নির এমন কাজকর্ম দেখে ভীষণ রেগে যায়। ছিছি মুন্নি, তোর এখনো বিয়ে হয়নি, আর তুই কিনা এখানে এই অপয়া মেয়েকে বড় করছিস? মা, তুমি আমাকে মেরে ফেলো, নয়তো সবাই তোমাকে মেরে ফেলবে। চুপ বলছি, এমন কথা যেন আর কোনোদিন তোর মুখে না শুনি। তুই আমার সন্তান, আর আমি তোকে নিয়ে বেঁচে থাকবো। এরপর থেকে মুন্নি টুকিকে নিয়ে ভালোই দিন কাটাতে থাকে। কেউ মুন্নির সাথে কথা বলে না, তাদেরকে এক ঘরোয়া করে রেখে দেয়। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়, আর টুকিও অনেক বড় হয়ে যায়। মা, তুমি আমাকে খোঁজো না কিন্তু, আমি এক্ষুনি ফল নিয়ে আসছি। টুকি ফল আনার জন্য বেরিয়ে পড়ে। এদিকে পারুল হঠাৎই খাদে পড়ে চিৎকার করতে থাকে। মা, মা, কোথায় তুমি? আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও। খাদের মধ্যে থেকে কেউ চিৎকার করছে মনে হচ্ছে। এ কি পারুল, তুই কোনো চিন্তা করিস না রে, আমি এক্ষুনি তোকে তুলে নিয়ে আসছি। এরপর টুকি একটা গাছের লতা এনে খাদে ফেলে দেয়। পারুল, লতাটা শক্ত করে ধরে নে, আমি এক্ষুনি তোকে উপরে তুলে নিয়ে আসছি। টুকির কথা মতো পারুল গাছের লতাটা ধরে নেয়, আর টুকি উপর থেকে লতা তুলে নিয়ে পারুলকে উপরে তুলে আনে। এদিকে ততক্ষণে জঙ্গলের সব পাখিরা এসে হাজির হয়। আমার ছানা টুকি, আমরা সবাই তোকে অনেক ভুল বুঝেছিলাম রে, তুই আমাদের সবাইকে মাফ করে দিস। শুধু যে তোর সাথে তা নয়, তোর মায়ের সাথে আমরা অনেক অন্যায় করেছি রে, অনেক অন্যায় করেছি। তোমরা অতীতে যা করেছো, আমি তার সব কিছুর জন্য তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এরপর থেকে সব পাখিরা টুকিকে মেনে নেয়, আর টুকি তার মুন্নি মায়ের সাথে অনেক সুখে দিন কাটাতে শুরু করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। না রে না, আমি এই দুটো বেকার ছেলেদের নিয়ে আর পারছি না। সারা দিন শুধু বসে বসে খাওয়া আর অন্ন ধ্বংস করা, তাই না? বলি, কোনো কাজ বাজ কি আর করতে পারিস না নাকি? হ্যাঁ বাবা, তুমি কেন এভাবে বলছো বাবা? আর কটা দিন ধৈর্য ধরো, আমি তো চাকরির জন্য কম চেষ্টা করছি না, তাই না? তুমি দেখো, আমার ঠিক একদিন চাকরি হবে, আর তোমার অন্ন ধ্বংস হবে না বাবা। হ্যাঁ হ্যাঁ, তুই না হয় এভাবে বললি, কিন্তু আমার আরেক ছেলে,
সে কোথায়? সে তো সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়াচ্ছে, না করছে কোনো কাজ আর না করছে কোনো চাকরি, শুধু ঘুরতে দাও। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কি আর এই বয়সে এত কাজ করতে পারি? যাও একটু বেশি বাঁচতাম, এত কাজ করে তাও মনে হচ্ছে বাঁচতে পারবো না। রাজু যখন এসব বলছিল এমন সময় সেখানে রকি চলে আসে। আসলে টোনা ছিল রাজুর বড় ছেলে, যেমন ভদ্র তেমনি নম্র। কি হয়েছে বাবা? নিশ্চয় তুমি আজও ঘ্যান ঘ্যান করছো, তাই না? শোনো, তুমি বুড়ো হয়ে গেলে, কিন্তু সারাদিন এমন ঘ্যান ঘ্যান করা ছাড়লে না। আমি কোনো কাজ করতে পারবো না, বুঝেছো? বুঝেছো তুমি? হ্যাঁ, এত যদি আমাকে বোঝা মনে হয় তাহলে বলতে পারো যে বাড়ি থেকে চলে যা, তাই না? এই, তুই চুপ করবি? বাবার সাথে এভাবে কথা বলছিস কেন বলতো? বাবা তো ঠিক কথাই বলেছে, বাবার বয়স হয়েছে আর আমরা দুই ভাই এখনো কিছুই করতে পারছি না। শোন দাদা, তোকে এত কথা বলতে কে বলেছে শুনি? তোর থেকে এত জ্ঞান আমি নিতে পারবো না। তোর যদি এতই দরদ লাগে তাহলে তুই কাজ করতে পারিস না? যত সব। রকি এভাবে কথা বলে চলে যায়, আর রাজু ছেলের মুখে এমন কথা শুনে অনেক কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে একটি নদীর পাশে গিয়ে বসে পড়ে। হায় ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও, আমি যে এই বয়সে আর কাজ করতে পারছি না, খুব কষ্ট হয়। রাজু যখন এসব বলে কাঁদছিল এমন সময় নদী থেকে একটি জলপরি উঠে আসে, আর জলপরি কান্নার কথা জিজ্ঞেস করলে রাজু জলপরীকে সব কথা খুলে বলে। সব শুনে জলপরি বলে, ও আচ্ছা এই ব্যাপার, তবে এই নাও আম গাছ, এই আম গাছটি তুমি বাড়িতে রোপণ করবে, আর ওই গাছে জল দিতেই গাছটি অনেক বড় হয়ে যাবে, আর প্রতিদিন আম গাছে দুটো করে সোনার জুতো ধরবে। এসব বলে জলপরি নদীতে ডুব দেয়, আর রাজু খুশি হয়ে বাড়ি আসে। এরপর রাজু আম গাছটিতে জল দিতেই আম গাছটি অনেক বড় হয়ে যায়। এরপর আম গাছে দুটো সোনার জুতো ধরে। এভাবেই দিন কাটছিল। রাজু তার আম গাছের প্রতিদিন দুটো করে সোনার জুতো নিত। এভাবেই তারা অনেক ধনী হয়ে যায়। কিন্তু এক সময় এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাজুর আম গাছের দুটি সোনার জুতোর মধ্যে রোজ একটি করে সোনার জুতো চুরি হতে থাকে, কিন্তু রাজু কিছুতেই চোর ধরতে পারে না। কি হচ্ছে এসব? জলপরীর কথা অনুযায়ী তো আমার কাছে প্রতিদিন দুটো করে সোনার জুতো ধরার কথা, তাহলে সেখানে একটি করে জুতো পাচ্ছি কেন? আর একটি করে জুতো কে চুরি করছে? না, ব্যাপারটা তো জানতে হচ্ছে। এসব বলে রাজু তার দুই ছেলে টোনা আর রকিকে ডাকে, আর তাদের বলে, শোন বাবারা, তোরা তো জানিস আমার আম গাছের রোজ একটি করে জুতা চুরি হয়ে যাচ্ছে, তাই আমি ভেবেছি আজ থেকে টানা 5 দিন রকি রাত করে আম গাছের পাহারা দিবে, এরপর পরের 5 দিন টোনা পাহারা দিবে। এরপর তোদের মধ্যে যে ওই জুতা চোরকে ধরতে পারবে, আমি মৃত্যুর আগে আম গাছটি তাকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। এরপর রাত হতেই রকি তার বাবার কথা মতো আম গাছের নিচে বসে গাছ পাহারা দিতে থাকে। কিন্তু অলস রকি এক সময় ঘুমিয়ে পড়ে। আর সকাল হতেই দেখে যে আগের মতোই আম গাছের একটি সোনার জুতা চুরি হয়েছে। এভাবে 5 দিন কেটে যায়। কিন্তু রকি কিছুতেই চোর ধরতে পারে না। এরপর আসে টোনার পালা। না, রাত তো অনেক হয়ে গেছে, এবার আমাকে একদম ঘুমালে চলবে না। বাবাকে দেয়া কথা আমার রাখতেই হবে, আমাকে যে চোর ধরতেই হবে। এরপর টোনা সারা রাত না ঘুমিয়ে থাকে, কিন্তু কাউকেই জুতা চুরি করতে আসতে দেখে না। এরপর যখন ভোর ভোর হবে এমন সময় টোনা দেখে যে এক বানর এসে একটা সোনার জুতো নিয়ে পালাচ্ছে। এই শয়তান বানর, দাঁড়া দাঁড়া বলছি, খবরদার পালাবি না।
আমার সোনার জুতো দিয়ে যা বলছি, দে। এসব বলে টোনা বানরের পিছু ছুটতে থাকে, কিন্তু বানর রাতের আধারে টোনার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এই যা, শয়তানটা তো পালিয়ে গেল। তবে পালিয়ে কত দূর যাবি? তোকে তো আমি ধরেই ছাড়বো। এসব বলে টোনা চলে আসে। আর পরের দিন একইভাবে বানর জুতা চুরি করতে আসে। আর জুতা চুরি করে বানর যখন পালাচ্ছিল, এমন সময় টোনাও তাকে ধরার জন্য পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে টোনা গভীর জঙ্গলে চলে যায়। আর আড়াল থেকে দেখে যে তার ভাই রকি মুখে কালো কাপড় বেঁধে কোথায় যেন যাচ্ছে। আরে, রকি এত রাতে কালো কাপড় মুখে দিয়ে এই গভীর জঙ্গলে কি করছে আর কোথায় বা যাচ্ছে? আমাকে সবটা জানতে হবে। এরপর টোনা চুপি চুপি রাতের আধারে রকির পিছু নেয় আর দেখে যে রকি একটা গুহায় ঢুকলো। সেখানে এক তান্ত্রিক আর সেই বানরটিও ছিল। প্রণাম তান্ত্রিক বাবা, সত্যি আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। আপনার বুদ্ধিতে তো আমি নিজে চুরি না করে এই বানরটির দ্বারা সোনার জুতা চুরি করতে পারছি। হা হা হা, এবার এই সোনার জুতাগুলো বিক্রি করে আমি অর্ধেক টাকা নিব আর অর্ধেক টাকা আপনাকে দিব। রকির এসব কথা টোনা আড়াল থেকে শুনতে পায় আর বাড়িতে গিয়ে সব তার বাবাকে খুলে বলে। পরের দিন ঠিক একই সময়ে টোনা আর রাজু পুলিশ নিয়ে সেই গুহায় হাজির হয় আর তান্ত্রিককে হাতে নাতে ধরে ফেলে। বাবা, দাদা, তোমরা পুলিশ নিয়ে এসেছো? হ্যাঁ, আমরা। এটা আগেই করা উচিত ছিল আমার। তবে তোকে আজ কঠিন শাস্তি দিব। পুলিশ বাবু, আপনি এই চোরকে নিয়ে যান। এরপর পুলিশ তান্ত্রিক আর রকিকে নিয়ে যায়। আর টোনা রাগে সেই তান্ত্রিকের মণ্ডপের ঘটিতে থাকা কিছু জল ছুঁড়ে ফেলে দেয়। আর সেই বানরের গায়ে পড়তে বানরটি একটি সুন্দর পাখিতে পরিণত হয়। এ দেখে তো তারা ভীষণ অবাক হয়ে যায়। আরে, আমি আবার পাখি হতে পেরেছি। আরে, তুমি তো বানর ছিলে, তাহলে তুমি পাখি হলে কি করে? আসলে আমি এক অনাথ মেয়ে। একদিন আমি নদীতে জল আনতে যাই, আর তখনই আমাকে ওই শয়তান তান্ত্রিক বানর বানিয়ে দেয়। তারপর আমার আর কিচ্ছু মনে পড়ছে না। এর পরের কথাগুলো আমরা জানি মা। তবে তুমি আর চিন্তা করো না, আমার সাথে বাড়িতে চলো। তুমি আর অনাথ থাকবে না, তুমি আমার বৌমা হয়ে থাকবে। কারণ তোমাকে যে আমার ভীষণ পছন্দ হয়েছে। রাজুর কথায় ওরা দুজন আর কিছু বলে না। আর তারপর থেকে তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কি গো টুনি দিদি, জল আনতে যাবে না? এই তো আমরা এসে গেছি। চলো চলো, আমরা জল আনতে যাই। বেলা যে গড়িয়ে যাচ্ছে। ও সুখী দিদি, কাকুলি দিদি, তোমরা এসে পড়েছো? দাঁড়াও, কলসিটা নিয়ে আসছি। এই বলে টুনি কলসিটা নিয়ে সুখী আর কাকুলির সাথে জল আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর টুনিরা একসাথে গল্প করতে করতে নদীর ঘাটে যায় আর জল নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। উফ টুনি দিদি, আমার খুব ক্লান্ত লাগছে। চলো না একটু এখানে বসে জিরিয়ে নেই। না সুখী দিদি, এখন বসার সময় নেই গো। বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে। এই তো আর একটু পথ আছে। তাড়াতাড়ি পা চালাও, তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। তারা যখন এসব কথা বলছিল, এমন সময় কাকুলির মাথায় একটা নারকেল পড়ে। আর নারকেল পড়ার কারণে কাকুলির মাথা পিটে রক্ত ঝরতে থাকে আর কাকুলি মাটিতে পড়ে যায়। আরে আরে কাকুলি দিদি, কি হলো? নারকেল কোথা থেকে পড়লো? এখানে তো কোনো নারকেল গাছ নেই। তাই তো টুনি দিদি, নারকেল গাছ নেই, অথচ নারকেল কাকুলি দিদির মাথায় পড়লো। এই কাকুলি দিদি, কাকুলি দিদি, ওঠো কাকুলি দিদি, ওঠো না। সুখী দিদি, কাকুলি দিদির মাথা পেটে তো রক্ত বের হচ্ছে। মনে হয় কাকুলি দিদি মারা গেছে। দেখো না, কাকুলি দিদি কোনো নিঃশ্বাসই নিচ্ছে না। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় টুনিদের উপরও নারকেলের বৃষ্টির মতো ঝরতে থাকে। আরে আরে সুখী দিদি, এসব কি করছে? নারকেলের বৃষ্টি কোথা থেকে হচ্ছে? দিদি, বাঁচতে চাইলে পালাও এখান থেকে। এ কথা বলে টুনি আর সুখী কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
আর টুনিরা চলে যাওয়ার পর নারিকেলের বৃষ্টিও থেমে যায়, আর কাকুলির মৃতদেহের পাশে বড় নারকেল রাক্ষস প্রকট হয়। বোকা পাখিরা, তোরা তো বুঝতেই পারিসনি আসলে এটা কোনো নারকেলের বৃষ্টি ছিল না। আমি হলাম নারকেল রাক্ষস, আর আমি তোদের ওপর নারকেল ছুঁড়ে মেরেছিলাম। আমি তো নারকেল ছুঁড়ে মেরে আমার শিকার ধরি। এই তো আমার নারকেলের আঘাতে একটা পাখি মরেছে। আজকে এটাই আমার শিকার। ও, সকাল থেকে না খেয়ে আছি। এই পাখিটাকে নিয়ে গুহায় যাই আর মজা করে খাই। হা 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 হা। এই বলে নারকেল রাক্ষস কাকুলের মৃতদেহ তুলে নিয়ে তার গুহায় চলে যায়। এরপর থেকে চলতে থাকে হিমছড়ি জঙ্গলে নারকেল রাক্ষসের অত্যাচার। নারকেল রাক্ষস প্রতিনিয়ত পাখিদের ওপর অত্যাচার করত। বনের পাখিরা এই দানব নারকেল রাক্ষসের কথা জানতো না। সবাই নারকেলের বৃষ্টি কোথা থেকে পড়ছে তা নিয়ে অনেক চিন্তায় ছিল। না না, এভাবে আর ঘরে বসে থাকা যাবে না। এই নারকেলের আঘাতে বনের পাখিরা মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমাদের বন পাখিহীন হয়ে যাবে। নিশ্চয়ই এই নারকেল পড়ার কোনো রহস্য আছে, তা আমাকে খুঁজে বের করতেই হবে। দরকার হলে আজ আমি ছাতা নিয়ে বের হব, তবুও রহস্য জানতেই চাই আমি। টুনি অনেক সাহসী আর বুদ্ধিমতী ছিল, তাই টুনি ছাতা মাথায় দিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে। জঙ্গলে কোনো পাখিকে দেখা যাচ্ছিল না, সবাই ভয়ে বাড়িতেই থাকে। হা 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 হা। এই জঙ্গলে কোনো পাখি দেখছি না কেন? পাখিগুলো গেল কোথায়? পাখি না থাকলে আমি কার উপর নারকেল ছুঁড়বো? আর শিকারি বা কোথায় পাবো? এই বনের পাখিরা মনে হয় আমার নারকেলের আঘাতের ভয়ে লুকিয়ে পড়েছে। বোকা পাখিরা, তোরা এই নারকেল রাক্ষসের হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোদের সবাইকে খেয়ে ফেলবো, আর এই বনে আমি আমার নারকেলের রাজ্য গড়ে তুলবো। আর আমি হব এই বনের রাজা, নারকেল রাক্ষস। হা 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 হা। এসব বলে নারকেল রাক্ষস হাসতে থাকে, আর নারকেল রাক্ষসের এসব কথা টুনি আড়াল থেকে শুনে ফেলে। ও আচ্ছা, তার মানে পাখিদের উপর নারকেল ছুঁড়ে মারার আসল রহস্য এই নারকেল রাক্ষস। শয়তান রাক্ষস, তোর এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। আমি এক্ষুনি তান্ত্রিকের কাছে যাব আর তোকে শেষ করার উপায় জানবো। আমি কিছুতেই আর এই বনের পাখিদের ক্ষতি হতে দিব না। তান্ত্রিকের কাছে যাওয়ার আগে আমাকে বনের সবাইকে এসব কথা জানাতে হবে, আর সবাইকে সতর্ক করতে হবে, যাতে করে কেউ বাইরে বের না হয়। এই বলে টুনি বনের সবাইকে সতর্ক করে দেয়। আর টুনি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, বুঝতে পেরেছি সবটা। তবে এই নারকেল রাক্ষসকে মারার উপায় শুধু একজনই জানে, সে হলো অচিনপুরের নারিকেল বাড়ির নারিকেল কন্যা। আপনি সত্যি বলছেন বাবা? কিন্তু এই অচিনপুর কোথায় বাবা? আমাকে সবটা খুলে বলুন। উত্তরের জঙ্গলের সাথেই এই অচিনপুরের রাজ্য। ওই রাজ্যে একটা বড় নারিকেল বাড়ি আছে, আর সেখানেই তুই নারিকেল কন্যাকে পাবি। যা, তাড়াতাড়ি যা। তান্ত্রিকের কথা মতো টুনি সেই অচিনপুর রাজ্যে যায়, আর সেই নারকেল বাড়িতেও যায়। নারকেল বাড়ির ভিতরে প্রবেশ করতেই টুনিকে দেখে নারকেল কন্যা বলে, এসো এসো টুনি এসো, আমি জানি তুমি কেন এসেছো। ওই নারকেল রাক্ষসকে ধ্বংস করতে চাই তো? দাঁড়াও, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। এই বলে নারকেল কন্যা জাদু করে একটা লাল নারকেল নিয়ে আসে। টুনি, তুমি এই লাল নারকেলটা নিয়ে যাও, আর কোনোভাবে যদি তুমি এই লাল নারকেলের পানি ওই নারকেল রাক্ষসকে খাওয়াতে পারো, তাহলে ওই রাক্ষস একদম ধ্বংস হয়ে যাবে। নারকেল কন্যা, তোমাকে অনেক ধন্যবাদ এভাবে সাহায্য করার জন্য। এরপর টুনি লাল নারকেলটা নিয়ে আবার তাদের জঙ্গলে ফিরে আসে, আর টুনি কৌশলে লাল নারকেলের পানি পাত্রে করে নারকেল রাক্ষসের গুহায় রেখে আসে। এরপর
ও বড্ড খিদে পেয়েছে, কি যে খাই। কতদিন ধরে পাখির মাংস খাচ্ছি না। আরে আরে, এই পাত্রে এসব কি? মনে হচ্ছে পাখিদের লাল রক্ত। বাহ, মেঘনা চাইতেই জল। যাই বাবা, এই রক্তগুলোই খেয়ে নেই, পরে শিকার খুঁজতে বের হব। এই বলে নারকেল রাক্ষস লাল নারকেলের পানিগুলো রক্ত মনে করে খেয়ে ফেলে। খাওয়ার সাথে সাথে নারকেল রাক্ষসের শরীরে আগুন ধরে যায়, আর রাক্ষস সেখানে চিৎকার করতে করতে মারা যায়। এরপর হিমছড়ি জঙ্গল দানব নারকেল রাক্ষসের হাত থেকে মুক্তি পেয়ে যায়, আর বনের সবাই আবার আগের মতো মিলে মিশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।